আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে রয়েছে নুসরাত সুজানা। আজই শেষ হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময়। ৩০০ আসনের বিপরীতে ইতোমধ্যে ৩,০০০-এর বেশি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা। নিবন্ধন স্থগিত থাকায় অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। দীপ্ত চন্দ্রপালকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। সোমবার বিকেল ৫টায় শেষ হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময়। সকাল থেকে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভিড় করছেন মনোনয়ন প্রত্যাশীরা। দলীয় প্রার্থীদের ক্ষেত্রে দলীয় মনোনয়নপত্র জমা দিতে হবে, আর স্বতন্ত্র প্রার্থীদের সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ১% ভোটারের সমর্থন তালিকা অথবা সাবেক সংসদ সদস্য হতে হবে। এরপর ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে যাচাই বাছাই। বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা ১৭ আসনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র জমা দিয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল। গণতন্ত্রের পথ উত্তোলনের জন্য আগামী নির্বাচন সুষ্ঠু হবে বলে প্রত্যাশা করেন তিনি। সকল জনগণকে আমরা উদ্যত আহ্বান জানাবো, অনুরোধ করব দেশে গণতন্ত্রকে ফিরে আনার জন্য, দেশে একটি স্থিতিশীল পার্লামেন্টের ডেমোক্রেসি ফিরে পাওয়ার জন্য, দেশকে উন্নয়নের ধারে নিয়ে যাওয়ার জন্য আগামী দিনে তারা দেশনায়ক তারেক রহমানের পক্ষে ঢাকা ১৭ ধানের শীষে ভোট দিয়ে তাকে বিপুল ভোটে নির্বাচিত করবে। ঢাকা ১৪ আসনের মনোনয়নপত্র জমা দিয়েছেন ব্যারিস্টার আরমান। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক সহ হেভিয়র প্রার্থীরাও মনোনয়ন জমা দিয়েছেন। সময় এসছে আরও একবার কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে সকল ভেদাভেদ ভুলে মাঠে নামার। আমাদের এবারের সংগ্রাম জুলাই সনদের আক্ষরিক বাস্তবায়নের সংগ্রাম। ১২ তারিখের নির্বাচনকে ঘিরে মানুষের ভিতরে যে উৎসাহ উদ্দীপন আমরা দেখছি, আমি মনে করি কোনো অপশক্তি সেই স্রোতের কাছে পাত্তা পাবে না। এই সরকারের কাছে আমাদের তেমন কোনো প্রত্যাশা নাই, শুধুমাত্র একটা ভালো নির্বাচন চাই। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পরেই প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন। প্রচারণা চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত, আর সারা দেশে ৩০০ আসনে ভোট অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছে না দলটি। এছাড়া ইসির নিবন্ধিত ৫৩টি দলে ভোটে অংশ নিতে পারবে। বিপুল দেবরাই, আরটিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে সেগুন বাগিচায় আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে রয়েছেন সহকর্মী দীপ্ত চন্দ্রপাল। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। দীপ্ত, শেষ দিনে মনোনয়নপত্র কেমন জমা পড়ছে এবং সেই সাথে আরও জানতে চাচ্ছি নির্বাচন নিয়ে প্রার্থীরা কি বলছেন? সুজন, আপনি যেমনটি বলছিলেন, এই যে বিভাগীয় কার্যালয়, এখানে কিন্তু ঢাকার যে বিভাগের যে মোট 20টি আসন রয়েছে তার মধ্যে 13টি আসনের মনোনয়ন কিন্তু এখান থেকে দেয়া হয়েছে এবং আজকে জমা নেওয়া হবে, এবং বাকি যে 7টি আসন রয়েছে তার ভিতরে 5টি ডিসি অফিস এবং 2টি কিন্তু নির্বাচন কমিশন ভবনে জমা নেওয়া এবং বিক্রি হয়েছে। আজকে শেষ দিন, আপনি জানেন বিকেল 5টা পর্যন্ত এই মনোনয়ন নেওয়া হবে, জমা নেওয়া হবে। 5টা আমরা দেখেছি ইতিমধ্যে বিএনপি, জামায়াত ইসলাম, স্বতন্ত্র সহ বিভিন্ন যে প্রার্থীরা একে একে আসছেন এবং তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এবং ঢাকা 17 আসনের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঢাকা 17 আসনের যে মনোনয়নটি, সেটি কিন্তু তার পক্ষ থেকে যে বিএনপির বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক উপদেষ্টা আব্দুস সালামের নেতৃত্বে 5 সদস্যের একটি দল বেলা 11:30টার সময় কিন্তু জমা দিয়ে গিয়েছেন। পাশাপাশি ঢাকা 18 আসনের বিএনপি প্রার্থী, ঢাকা 14 আসনের জামায়াতে ইসলামের প্রার্থী সহ বিভিন্ন প্রার্থীরা কিন্তু একে একে আসছেন এবং রিটার্নিং অফিসারের কাছে তাদের মনোনয়নটি জমা দিচ্ছেন। এবং একটু যদি বলে রাখি যে এখন পর্যন্ত এই বিভাগীয় কার্যালয়ে সর্বমোট 25টি মনোনয়ন জমা পড়েছে এবং বেলা যত বাড়বে আরও জমা পড়বে। এবং আমরা দেখছি ইতিমধ্যে অনেক প্রার্থীরা এসেছেন এবং সিরিয়ালে দাঁড়িয়ে আছেন মনোনয়ন তার জমা দেওয়ার জন্য। এবং আমরা রিটার্নিং এক কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন, তিনি যেটি বলেছেন যে প্রার্থীরা তাদের আচরণবিধি মেনেই জমা দিতে আসছেন এবং প্রার্থীদের মধ্যে নির্বাচনী যে আমেজ এবং উৎফুল্লতা সেটি কিন্তু ফুটে উঠেছে। তবে দু একটি বিচ্ছিন্ন অভিযোগ তাদের কাছে পড়েছে বলে তারা জানিয়েছেন এবং তারা যেটি বলছেন যে আচরণবিধি লঙ্ঘন যদি কেউ করে সেই আইন তাকে কিন্তু কঠোরভাবে দমন করা হবে এবং আগামী
নির্বাচন সুষ্ঠু হবে এমনটি আশাবাদ ব্যক্ত করেছে প্রার্থীরা এবং রিটার্নিং কর্মকর্তারাও বলছেন যে আগামী নির্বাচন সুষ্ঠু করতে যা যা দরকার তারা করছেন এবং প্রার্থীরাও কিন্তু বলছেন যে আগামী নির্বাচন সুষ্ঠু হবে এমনটি আশা করছেন। আর একটু যদি বলে রাখি, আজকে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন এবং 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত মনোনয়ন যাচাই বাছাই করবে রিটার্নিং কর্মকর্তারা এবং তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে প্রার্থীরা 5 জানুয়ারি থেকে 9 জানুয়ারির মধ্যে, এবং তা আপিল নিষ্পত্তি হবে কিন্তু 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারির মধ্যে আপিল নিষ্পত্তি হবে। এবং প্রার্থিতা যদি কেউ বাতিল করতে চায় সেটি কিন্তু 20 জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা বাতিল করা যাবে, এরপরে কিন্তু আর করা যাবে না। এবং যে প্রতীক বরাদ্দ, সেই প্রতীক বরাদ্দ কিন্তু 21 জানুয়ারি থেকে প্রতীক যে বরাদ্দ সেটি কিন্তু দেয়া হবে এবং আগামী 12 ফেব্রুয়ারি একযোগে সারা দেশে ভোট গ্রহণ হবে এমনটি কিন্তু কথা রয়েছে যে আগামী 12 ফেব্রুয়ারি সারা দেশে একযোগে ভোট গ্রহণ হবে এবং ভোট গ্রহণের আগে যে গণভোট সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। তো সুজানা, এই ছিল আমার কাছে বিভাগীয় কার্যালয় থেকে সবশেষ তথ্য। সুজানা। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এদিকে দীর্ঘদিন পর মানুষ ভোটের অধিকার ফিরে পেতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের সাথে তিনি একথা বলেন। এদিকে ফেনী 4 আসন থেকে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণা করার পর থেকে 2780 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আমি পরম করুণাময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে চাই, যেখানে আমি মনোনীত হয়ে জনগণের কাজ করার একটা সুযোগ পেয়েছি। যদি আমরা সুযোগ পাই, জনগণের ভালোবাসায় যদি আমরা নির্বাচিত হতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা এই ঠাকুরগাঁও অঞ্চলের উন্নয়ন, সামাজিক পরিবেশকে উন্নত করা, এখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উন্নত করা, আমাদের আর্থসামাজিক ব্যবস্থাকে উন্নত করা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড তাকে আরো। দর্শক, মনোনয়ন জমা দেওয়ার আরও খবর জানাতে ফেনী থেকে যুক্ত হচ্ছেন MA আকাশ। আকাশ, বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে আজকে, তো দেয়া হয়েছে কিনা আমাদেরকে জানাবেন। আপনি যেমনটি বলছিলেন যে ফেনী থেকে বেগম খালেদা জিয়ার পক্ষে ফেনী 1 আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন কিছুক্ষণ আগেই ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন। এছাড়াও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু তিনিও কিন্তু এসেছেন এবং ফেনী 2 থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ফেনী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি। আমরা একটু বেগম খালেদা জিয়ার যে নির্বাচনী এলাকা আমরা দেখতে পেয়েছি যে সেখানে রফিকুল আলম মজনু তিনিও কিন্তু মনোনয়ন সংগ্রহ করেছেন এবং আমরা একটু আগেই তার সঙ্গে কথা বলছিলাম, তিনি আসলে বলেছিলেন যে দলের সিদ্ধান্ত অনুযায়ী সেটি করছে। একটু জানাবেন আমাদেরকে, আপনাদেরকে আসলে আপনাকে বিকল্প হিসেবে কেন রাখা হলো? দেখেন, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি ফেনী 1 থেকে নির্বাচন করবেন, সেখানে আমরা বেগম খালেদা জিয়ার পক্ষে আমরা মনোনয়নপত্র জমা দিয়েছি এবং আমরা আশা করি যে ইনশাল্লাহ আমাদের নেত্রী নির্বাচন করবে এবং তিনি জয়লাভ করবেন। আপনাকে কেন নিতে? সেখানে আমি দিয়েছি একটা, যেহেতু দল আমাকে সিদ্ধান্ত দিয়েছে একটা জমা দেওয়ার জন্য, আমি দিয়েছি, সেটা পরবর্তী দল সিদ্ধান্ত নেবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম বিএনপির যে ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সঙ্গে। তিনি বেগম খালেদা জিয়ার পক্ষে আমরা দেখতে পাচ্ছি যে তার যে মনোনয়ন সেটি তিনি জমা দিয়েছেন। আমরা একটু কথা বলতে চাই, আমাদের সঙ্গে রয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, যিনি আসলে গতকালকে আমরা দেখতে পাচ্ছিলাম যে জামায়াতের যে জোট সেখান থেকে তিনি ফেনী 2 থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমরা শেষ পর্যন্ত অনেক জল্পনা কল্পনা দেখতে পাচ্ছিলাম। কি পরিস্থিতি আসলে আপনাদের জামায়াতের সঙ্গে জোটের? ধন্যবাদ। আমরা আসলে আপনারা তো জানেন যে আমরা একটা মধ্যবর্তী জোট করতে চেয়েছিলাম, গণতান্ত্রিক সংস্কার জোট নামে। আমরা অ্যাকচুয়ালি জুলাই অভ্যুত্থানের পরে আমাদের জুলাইয়ের যে শক্তি, বিএনপি, জামাত, এনসিপি সহ আমরা সকল রাজনৈতিক দল আমরা চেয়েছিলাম একটা ঐক্যবদ্ধ জায়গা থেকে যাতে আমাদের মধ্যে কোনো ফাটল না হয়। কিন্তু দিন যত যাচ্ছে আমরা দেখলাম যে 2টা রেখা তৈরি হয়েছে, সেটা হচ্ছে সংস্কারের পক্ষে এবং বিপক্ষে।
তো আমাদের কাছে মনে হয়েছে যে সংস্কারের পক্ষে যারা আছি আমরা, গণ অভ্যুত্থানে ছিল, তাদেরকে একসাথে নির্বাচন করা দরকার। আপনাদেরকে সেজন্য আমরা মূলত জামায়াত ইসলামের সঙ্গে আপনাদের কয়টি আসনে সমঝোতা হয়েছে? আমাদের এখনো চূড়ান্ত কোনো সমঝোতার কাজটা শেষ হয় নাই। আমরা আসন সমঝোতার চাইতেও গুরুত্বপূর্ণ দিচ্ছি যে আমাদের রাজনৈতিক যেই দৃষ্টিভঙ্গি সেটা কিভাবে ঐক্যমত্যে পৌঁছানো যায়। আমাদের মূল দৃষ্টিভঙ্গি হচ্ছে গণভোটকে হ্যাঁ বলা, জুলাই অভ্যুত্থানের যে সনদ সেটা বাস্তবায়ন করা এবং রাষ্ট্রটাকে একটা গণতান্ত্রিক জায়গায় নিয়ে যাওয়া। সেই জন্যই আমরা ঐক্যবদ্ধ হয়েছি। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এবং বিএনপি চেয়ারপারসনের পক্ষে যিনি আসলে মনোনয়নপত্র জমা দিয়েছেন রফিকুল আলম মজনুর সঙ্গে। ফেনী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কিন্তু ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। সবকিছু মিলিয়ে আমার কাছে ফেনীতে এখনকার মতো এই ছিল সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, মনোনয়ন জমা দেওয়ার আরও খবর জানাতে আমাদের আরও একজন সহকর্মী শাহাদত জামান রয়েছেন বগুড়ায়। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জামান, বগুড়া 6 ও 7 আসন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে। তো এখনও সেই মনোনয়ন জমা দেওয়া হয়েছে কিনা আমাদেরকে বিস্তারিত জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আমরা এখন রয়েছি কি বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে, জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে। এই জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে কিন্তু বগুড়া 7 আসনের বিএনপির মনোনীত প্রার্থীকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে কিন্তু নেতাকর্মীরা জড়ো হয়েছেন। ইতিমধ্যে তারা কিন্তু কার্যালয়ের উঠছেন। তারা কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য কিন্তু যাচ্ছেন। আপনাকে জানিয়ে রাখি যে 12টি উপজেলা এবং একটি পৌরসভা নিয়ে গঠিত এই বগুড়া জেলার কিন্তু 7টি সংসদীয় আসন রয়েছে এবং এই 7টি সংসদীয় আসনে কিন্তু 56 জন প্রার্থী তারা মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এবং আজকে মনোনয়নপত্র যেহেতু জমা দেওয়ার শেষ দিনে আজকে কিন্তু প্রতিটি উপজেলাতেই কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়া উপলক্ষে কিন্তু প্রার্থীরা এবং তাদের দলীয় যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু খুব উৎসবমুখর পরিবেশে কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আপনাকে জানিয়ে রাখি যে এই বগুড়া জেলার সংসদীয় আসনের এখানে কিন্তু আজকে রাতে কিন্তু একটি নাটকীয় ঘটনা ঘটেছে এবং সেখানে কিন্তু গত বিএনপির পক্ষ থেকে কিন্তু আলহাজ কাজী রফিকুল ইসলাম যিনি সাবেক সংসদ সদস্য তাকে মনোনয়ন নিতে করা হয়েছিল। কিন্তু গতকাল রাতে কিন্তু বগুড়া জেলা বিএনপির সহসভাপতি এবং সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি আহসানুল তৈরব জাকিরকে কিন্তু মনোনয়ন দেওয়া হয়েছে। সেহেতু বগুড়া 1 আসনে কিন্তু এখানে 2 জন প্রার্থী কিন্তু এখানে মনোনয়নপত্র দাখিল করবেন। আমাদের এ পর্যন্ত তথ্য অনুযায়ী বগুড়া জেলার বিভিন্ন উপজেলায় কিন্তু প্রার্থীরা তারা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। আপনাকে আরও জানিয়ে রাখি যে এই বগুড়া জেলার যে সংসদীয় আসন 6 রয়েছে, সংসদীয় আসন 7, এই সংসদীয় আসন 7-এর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে কিন্তু মনোনয়নপত্র জমা দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হেলালুজ্জামান তালুতের পক্ষের নেতাকর্মীরা কিন্তু তারা মনোনয়নপত্র জমা দেবেন। তো এই ছিল বগুড়া থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। আপনি জি জামান, আপনাকে ধন্যবাদ। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে ঋণ খেলাপি তালিকা থেকে বাদ দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন চেম্বার আদালত। সকালে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এ আদেশ দেয়। ফলে বগুড়া 2 আসন থেকে তার নির্বাচন করতে আর কোনো বাধা রইল না। এর আগে গত বুধবার বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ও বিচারপতি মোহাম্মদ মঞ্জুর আলমের হাইকোর্ট বেঞ্চে ঋণ খেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন করেন মান্না। সেদিন হাইকোর্ট সব শুনে তার রিট খারিজ করে দেয়। পরবর্তীতে চেম্বার আদালতে আপিল করেন তিনি। বাংলাদেশ ব্যাংকের কাছে সিআইবি সংক্রান্ত ঋণখেলাপি হিসাবে না দেখানোর জন্য যেসব
আনুষ্ঠানিকতা করতে হয় সেগুলো তারা করেছেন এবং আজকে যে আদেশ হয়েছে সেটা হচ্ছে একটা ইন্টারিম আদেশ দেওয়া হয়েছে, ডাইরেকশন দেওয়া হয়েছে যেন মান্না সাহেবকে ঋণখেলাপি হিসাবে বাংলাদেশ ব্যাংকের সিআইবিতে প্রদর্শন না করা হয়। আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে বিজেপিকে সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বাংলাদেশ থেকে কোনো অপরাধী যেন সীমান্ত দিয়ে পালাতে না পারে সেদিকে কঠোর দৃষ্টি রাখারও তাগিদ দেন তিনি। সকালে বিজেপি দিবস উপলক্ষে পিলখানায় আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। শাকিবুর রহমানকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন শাকিলা করিম। বিজেপি দিবস উপলক্ষে পিলখানা সদর দপ্তরে বাহিনীতে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ৭২ সদস্যকে বিভিন্ন ক্যাটাগরিতে পদক প্রদান করা হয়। এবছর ১২ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক, ২৪ জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক, ১২ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক সেবা এবং ২৪ জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক সেবা পদক দেয়া হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা সীমান্তে মাদক পাচার ও চোরা কারবারিদের ঠেকাতে কঠোর ব্যবস্থা ও স্পর্শকাতর এলাকায় দায়িত্ব পালনে আরও সতর্ক হওয়ার নির্দেশ দেন। ফ্যাসিস্ট যারা আছে তারা তো সবসময় এইটা বাধা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আপনাদের সবার সহযোগিতায় যদি থাকে নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসব মুখর হবে এবং সবার কাছে এটা গ্রহণযোগ্য হবে। প্রতিবেশী দেশের সঙ্গে যোগাযোগ আরও বেশি কৌশলী হওয়ারও আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমান্ত দিয়ে অস্ত্র ঢুকছে তা ধরাও পড়ছে। জাতীয় নির্বাচনের জন্য তারা সব ধরনের প্রস্তুতি তারা নিচ্ছে এবং যে ২-৪টা যে অস্ত্র ঢুকতেছে না তা না, এবং ঢুকছে এবং এগুলি কিন্তু ধরা হচ্ছে। আগামী নির্বাচনে ৩৫,০০০ বিজেপি সদস্য মাঠে থাকবে। সদস্যদের নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান বিজেপি মহাপরিচালক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও সুচারুরূপে সম্পাদনে বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ চলমান রয়েছে। নির্বাচনী দায়িত্ব সর্বোচ্চ আন্তরিকতা ও দক্ষতার সাথে পালনে আমরা বদ্ধপরিকর। এছাড়া বিজেপি দিবস উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের পরিবারকে সংবর্ধনা দেয়া হয়। শাকিলা করিম, RTV, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা রুহুল আমিনের তৃতীয় দিনের সাক্ষ্য শেষ হয়েছে। আগামী ৬ জানুয়ারি ফের সাক্ষ্য গ্রহণ হবে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ এই সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। এছাড়া একই ট্রাইব্যুনালে জুলাই গণহত্যায় মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি মামলার অগ্রগতি বিষয়ে আদালতকে অবহিত করা হয়। এর আগে আবু সাইদ হত্যা মামলার ৩০ আসামির গ্রেপ্তার ৬ জনকে ট্রাইব্যুনালে আনা হয়। তীব্র শীত, ঘন কুয়াশা আর সেই সাথে কয়েকদিন ধরে চলা মৃদু শৈত্যপ্রবাহে স্থবির হয়ে পড়েছে জনজীবন। কয়েকদিন ধরে সূর্যের দেখা নেই উত্তরের কয়েকটি জেলায়। সকাল ৬টায় যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে সকালে রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কম দেখা যাচ্ছে। কুড়িগ্রামে তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। পাবনার ঈশ্বরদীতে আজ সকাল ৬টায় ১২.২ ডিগ্রি সেলসিয়াস, দিনাজপুরে ১২.৪ ডিগ্রি ও পঞ্চগড়ে ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। ময়মনসিংহের গফরগাঁওয়ে ২০ ফুট রেললাইন উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন সহ ২ বগি লাইনচ্যুত। তবে এই ঘটনার হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ভোরে গফরগাঁও স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ এ তথ্য নিশ্চিত করেছেন। জেলা রেলওয়ে নিরাপত্তা বাহিনী পরিদর্শক মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, ২০ ফুট রেললাইনের একটি অংশের নাট খুলে সরিয়ে ফেলায় তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ইঞ্জিন সহ ২ বগি লাইনচ্যুত হয়েছে। রেলওয়ে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে আছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। দু ২০২৫ সালের পুরো বছর জুড়ে স্থবির ছিল শিক্ষাঙ্গন। সারা বছর ধরে চরম সংকট, অস্থিরতা ও অনিশ্চয়তার মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে দেশের শিক্ষা খাত। বিভিন্ন পর্যায়ের শিক্ষকদের আন্দোলন, কর্মবিরতিতে ব্যাহত হয় শিক্ষা কার্যক্রম, পাঠদান।
আলোচনায় ছিল শীর্ষ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, এসএসসি এইচএসসি ফল বিপর্যয়, বৃত্তি পরীক্ষা। আবার অব্যাহত রয়েছে 7 কলেজ নিয়ে আন্দোলনও। আর বছরের সবথেকে বড় ঘটনা ছিল মাইলস্টোন ট্র্যাজেডি। 2025 সালের শিক্ষাঙ্গনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা জানাচ্ছেন শাকিবুর রহমান। একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা 2025 সাল জুড়ে শিক্ষা ব্যবস্থাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। বছর জুড়ে নিয়মিত দাবি আদায়ে আন্দোলনে শিরোনাম হয়েছেন বিভিন্ন স্তরের শিক্ষকরা। আন্দোলন করেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, সরকারি প্রাথমিক বিদ্যালয়, নন এমপিও এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। বেতন ভাতা, গ্রেড ও চাকরির নিরাপত্তার দাবিতে বিভিন্ন স্তরের শিক্ষকদের আন্দোলন শিক্ষা কার্যক্রমকে মারাত্মক ব্যাহত করে, যার প্রভাব দেখা যায় এসএসসি ও এইচএসসি ফলে। প্রশ্ন একটু কঠিন ছিল, প্রকৃত মেধাবীরা কিন্তু বেরিয়ে আসছে। চলতি বছরের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর দেশের শিক্ষা ব্যবস্থার প্রকৃত চিত্র স্পষ্ট হয়। কয়েক বছরের তুলনায় ভালো ফলের পর এবার 2 স্তরের পরীক্ষার ফলে বড় ধরনের ধস নামে। আমরা অতিরিক্ত নম্বর দিয়ে সন্তুষ্টি নয়, এই সিদ্ধান্ত সহজ নয় কিন্তু প্রয়োজনীয়। শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী এসএসসি ও সমমানের পরীক্ষায় এবছর পাশের হার দাঁড়িয়েছে 68.45%, যা গত বছরের তুলনায় 14.59% কম এবং গত 16 বছরের মধ্যে সর্বনিম্ন ফল। দীর্ঘ 16 বছর পর 8ম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষা ফের চালু হয়, শিক্ষাঙ্গনে কিছুটা স্বস্তি ফিরে আসে। 2025 সালে এই পরীক্ষায় অংশ নিচ্ছে মোট 3,46,591 জন শিক্ষার্থী। বছরের বড় অংশ জুড়ে আলোচনায় ছিল বেশ কয়েকটি শীর্ষ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ভূমিধস জয় পায় ছাত্র শিবির সমর্থিত প্যানেলগুলো। বছরের সবথেকে বড় ট্র্যাজেডি ছিল রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা। 21শে জুলাইয়ের এই মর্মান্তিক ঘটনায় কেঁদেছে গোটা দেশ। বিমানের আঘাতে প্রাণ হারায় শিশুসহ 35 জন। শাকিবুর রহমান, RTV, ঢাকা। সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন এবং কর্মসংস্থানের লক্ষ্যে সিলেটের ভোলাগঞ্জে চালু হয়েছে দেশের 24তম স্থলবন্দর। উদ্বোধন করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। ভোলাগঞ্জ স্থলবন্দর চালুর মাধ্যমে এ অঞ্চলের মানুষের জীবন মানের উন্নতির পাশাপাশি ব্যবসা বাণিজ্যে নতুন গতি সঞ্চার হবে এবং জাতীয় অর্থনীতিতে একটি ইতিবাচক ও টেকসই পরিবর্তন সূচিত হবে। ভোলাগঞ্জ স্থলবন্দরকে আধুনিক, দক্ষ ও ব্যবসা বান্ধব বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করতে প্রয়োজনীয় অবকাঠামো, জনবল এবং প্রযুক্তিগত সুবিধা পর্যায়ক্রমে নিশ্চিত করবে সরকার। এই স্থলবন্দর আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল হিসেবে কাজ করবে বলেও সংশ্লিষ্টরা জানান। দুপুরের সংবাদে পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:05টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।